আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আবরার বলে, অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক কষ্ট দিয়েছি পাখি। ট্রাস্ট মি, আর কখনো কোনো আজ আসতে দিব না তোমার গায়ে। আমার অপ্রকাশিত ভালোবাসা একটু কষ্ট হলো বুঝে নিবে। আমি যে ভালোবাসতে জানি কিন্তু প্রকাশ করতে ব্যর্থ। আবরারের বুক থেকে মুখ তুলে তাকায় আবরারের চোখের দিকে। কিছু বলতে যাবে তার আগে আবরার অধর দুইটা আঁকড়ে ধরে। হঠাৎ এরকম আক্রমণ হয়, আনায়া ভেবাচেকে খেয়ে যায়। কয়েক মিনিট ঠুডে রাজত্ব করে কুলে তুলে দিয়ে আবরার বলে, আর কোনো কথা নাই, শুধু রোমান্স। আকাশে চাঁদ দেখতে দেখতে রোমান্স করব। আনায়া আর কিছু বলে না, আবরারের ডাকে সাড়া দেয়। প্রিয়জনের উন্মাদ ভালোবাসা নিজের সম্পূর্ণ সুপে দেয় সে। ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে দুজনের মধ্যে একটা রাত কাটায়। আবরার উন্মাদের মতো প্রেয়সী সারা অঙ্গে ভালোবাসার চিহ্ন অঙ্কন করে দেয়। নিজের ভালোবাসা সম্পূর্ণ মুড়ে দেয়। তাদের এই রাতের সাক্ষী হয়ে রয়ে চাঁদের আকাশ, বাগানের ফুলার উঁচু গাছগুলো। অন্ধকার কুটুরিতে বসে আছে আবরার, চোখে মুখে গম্ভীরতার ছাপ। ধূসর চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে, লম্বা চুলগুলো সামনে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তার এত রাগ আর গম্ভীরতার কারণ জিয়া। তার সামনে বসে আছে জিয়া। মুখের এক সাইড থেতলে গিয়েছে, সামনের দাঁত দুটো উঠিয়ে ফেলা হয়েছে। তারপর তার চোখে মুখে রাগ খুব উপরে পড়ছে। এত নির্যাতনের পরেও মুখে কোনো ব্যথা বা ভয়ের ছাপ নেই, যেন সে মরেও গেলেও কিছু হবে না। ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে উপহাসের হাসি। আবরার সেই দিকে তাকিয়ে আছে। তার উপরে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মার্কো, ওমি, সুহান, রাতুল। সকলের মুখে গম্ভীরতা থাকলেও রাতুলের আফসোস করছে। রাতুলের মতে এত সুন্দর একটা মেয়েকে এইভাবে বিশ্রী চেহারা বানানো উচিত হয়নি। এইভাবে একটা মেয়েকে এরকম করলে তো পরে দেশের মেয়ে কম পড়ে যাবে। এখন তার বিয়ে করা বাকি। রাতুল মুখ দিয়ে কয়েকবার চ চ শব্দ করে আবার রাগে চোখে তাকায়। তার তাকানো দেখে দাঁত কেলিয়ে বসে পড়ে জিয়ার মুখের সামনে। বুঝলাম না, সব কাহিনী শেষ, তারপরও এইটার সামনে আসার কারণ কি? রাতুলের কথায় আবরার কয়েকবার গাধার বাচ্চা বলতেও ভুলেনি। রাতুলের থেকে দৃষ্টি সরিয়ে সামনের জিয়ার দিকে রাখে, দাঁতে দাঁত চেপে ধরে। আমার বউকে কিডন্যাপ করে পাচার করার হাতে কার হাত ছিল? জিয়া ভাঙা মুখে শব্দ করে হেসে ওঠে, যেন আবরার এমন কথায় খুব বেশি মজা পায়। জিয়ার এমন হাসি আগুনে ঘি ঢালার মতো হলো। আবরার বাঁকা হেসে ফোন থেকে একটা ভিডিও বের করে সামনে ধরে জিয়ার। সম্মান নিয়ে মরতে চাও? সো না। জিয়া লাফিয়ে উঠে, ফোনের দিকে সকল ভিডিও চকচক করে ভাসছে। এই পর্যন্ত যতগুলো বৈধ কাজ আর ছেলেদের সাথে রুম শেয়ার সবগুলো ভেসে উঠছে। বলবো প্লিজ এগুলো ডিলিট করে দাও। রাতুল বড় করে নিঃশ্বাস ফেলে বলে, শালা, শাশুড়ি থেকে শুরু করে প্রত্যেকের ভিডিও তার কাছে আছে। আচ্ছা ভাই, তোর বাসরও ক্যামেরা লাগিয়েছিলি? সিরিয়াস মুহূর্তে রাতুলের এমন কথায় পা থেকে জুতা খুলে ফিক্কা মারে। গাধার বাচ্চা, আমার সামনে থেকে দূর হ। রাতুল জুতাখানা হাতে নিয়ে দাঁত কেলে সোজা হয়ে দাঁড়ায়। মার্কো ঠোঁট চেপে হাসে। চলে যাব, একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি। তুই কাজ কর, আর বাধা দিব না, আমার কসম। আবরার চোখ ঘুরিয়ে জিয়ার দিকে নেয়। আর কে কে জড়িত? জিয়া বলে, মিসেস আমেনা বেগম আর মেলিসা। মেলিসার থেকে ঠিকানা নিয়েছি, আর আমেনা বেগমের থেকে কিনে নিয়েছি 1 কোটি টাকার বিনিময়ে। আবরার বর্গীয় শব্দ করে। এরকম কিছু একটা হবে সেটা আগে থেকে আন্দাজ করতে পেরেছে। তাই ওই দিন আনায়ার সামনে কিছু জিজ্ঞেস করিনি। মায়ের প্রতি ঘৃণা জন্মাক সেটাও আবরার চায় না। মায়ের এত বড় প্রতারণা মেয়ে নিতে পারবে না। বাপের সাথে হওয়া কাহিনী শোনার পর কিছুটা চিন্তিত ভুগছে। এখন যদি জানতে পারে তাকে 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, তাহলে কি করবে সে, সেটা হয়তো আবরার ভেবে পাচ্ছে না। লোভ লালসা মানুষকে মনুষ্যত্বহীন করে তোলে। আবরার উঠে দাঁড়ায়। ক্লান্ত শরীর আরও ক্লান্ত হয়ে পড়েছে। জিয়ার উত্তর শুনে। মাও এমন হতে পারে, সেটা আমেনা বেগমকে না জানলে সে বুঝতেই পারত না। সন্তানের খুশির জন্য বাবা মা সব ত্যাগ করে, আর আমেনা বেগম তার বেলায় নিজের শান্তি আর সুখ খুঁজে। নিজের ভালো থাকার জন্য সন্তানকে বলির পাঠা বানিয়েছে। কথাগুলো ভাবছে আবরার। দৃঢ় পায়ে উঠে দাঁড়ায়। দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে আসবে এই মুহূর্তে রাতুল দাঁড়িয়ে পড়ে। দাঁড়া, জিয়া বাবুকে একখানা কথা বলে আসি। কথাটা বলে অত্র পায়ে জিয়ার মুখের সামনে ঝুঁকে পড়ে মিনমিনে সুরে বলে, জিয়া বাবু, সোনা, বেবি, লারি ভরি, আই লাভ ইউ। সাথে 2 ঠোঁট উঁচু করে ফ্লাইং কিস করে। আবরার সেই দিকে একবার চোখ রেখে বেড়ে হয়ে আসে। জিয়াকে বাঁচিয়ে রাখতে হবে, যা মরা হয়েছে যথেষ্ট। এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই। আদেশের সুরে কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, বড় বড় পা ফেলে উপরে চলে আসে। আনায়ার খোঁজ নিতে হবে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে অন্ধকারের রুমটা আলোকিত করে তোলে। চোখ যায় বিছানায় মাঝখানে জোরসোরো হয়ে শুয়ে থাকা আনায়ার দিকে। মেয়েটা এখনো ওঠেনি। গায়ে জড়ানো পাতলা কাঁথাটা শরীরের প্রত্যেকটা ভাঁজ দেখা যাচ্ছে। আবরার সেই দিকে তাকিয়ে ঢোক গিলে এগিয়ে যায়, মাথার পাশে বসে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেয়সীর মুখ্য পানে। একটা মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হল পরিবার, স্বামী। সেইখানে এই মেয়েটার 2 জায়গায় অবহেলিত। মা নামের কালসাপের পেটে তার জন্ম, আর আমি নামক নিকৃষ্ট স্বামী। ভালোবেসে বিয়ে করেও নিজের ক্যারিয়ারের উদ্দেশ্য পা বাড়িয়ে দিয়েছি দূর অজানার গন্তব্য। বছরের পর বছর দূরে থেকেছি, অবহেলা ছুঁড়ে ফেলে দিয়েছি। এই নিষ্পাপ মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি আমি। এই অন্যায়ের কোনো মাফ নেই হয়তো। কথাগুলো ভাবতে ভাবতে আবরারের লাল চক্ষু থেকে এক ফোঁটা গরম পানি টুপ করে আনায়ার নাকের উপর পড়ে। আবরার ঝুঁকে প্রেয়সীর ললাটে গম্ভীর চুম্বন এঁকে দেয়। ধীরে ধীরে মুখ তুলে আনায়া
শুকনো ফ্যাকাশে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘুমের ঘরে এরকম হওয়া ধরফয়ে উঠেছে আনায়া। ঠোঁটের তীব্র ব্যথায় অনুভব করতে চোখ যায় আবরারের দিকে। এত বড় চোখ দুটা খুলে মার্বেলের আকার করে ফেলেছে। শরীরের সমস্ত শক্তিতে আবরারের সরানোর চেষ্টা করে ভূলিষ্ঠ দেহের মানুষের কাছে সে নির্ঘাত পুঁটি মাছ। আবরার দীর্ঘ সময় গভীর চুম্বন শেষ করে মুখ তুলে তাকায়। আনায় কটমট করে তাকানো দেখে টুট উল্টে দেয়। আমার কি দোষ, নিজেই তো কাপড় ছাড়া ঘুমিয়ে আছো, আর এই ছোট দেহটা আমাকে টেনে এইখানে এনেছে। আনায়া বলে, চুপ করুন নির্লজ্জ পুরুষ, বেহায়াপনা করবেন না একদম। কাল সারা রাত ঘুমোতে দেননি, এখন তো শান্তিতে দেন, আল্লাহ দোহাই লাগে। আবরার ঠোঁট বাঁকিয়ে মুচকে হাসে। শান্তি কি? শান্তি কাকে বলে? শান্তি দিয়ে কি করে মানুষ? আনায়া মাথা থেকে পা পর্যন্ত কারামুড়ি দিয়ে শুয়ে পড়ে। আবরার সেই দিকে তাকিয়ে গলা উঁচু করে বলে, উঠে ফ্রেশ হয়ে তৈরি হও, বাংলাদেশে ফিরতে হবে। বাকি ঘুমটা বিমানে ঘুমিয়ে শুধু আসলে তুলে ফেলবো। আবরারের কথায় আনায়া মুচকে হেসে উঠে পড়ে। পাশ থেকে আবরারের একটা শার্ট গায়ে জড়িয়ে নেয়। দৃঢ় পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছাদের এক পাশে উদাস মনে বসে আছে মারিয়া। ঘন কুয়াশা ঢাকা চারপাশ। আকাশটা ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। গত 2 দিন যাবৎ ঠিক করে রোদ উঠছে না। দুপুর হয়ে গেলেও মনে হয় সকাল 7টা। মারিয়ার গায়ে চাদরটা আর একটু আষ্টে পিষ্টে জড়িয়ে দিয়েছে শরীরের সাথে। পা থেকে মাথা পর্যন্ত সারাটা ঢেকে বসে আছে। ঠোঁট মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। দিন বেদিন চেহারা লাবণ্য কমে যাচ্ছে, সেই দিকে তার কোনো লক্ষ্যই নেই। মনে শান্তি নেই, বাহিরে সৌন্দর্য দিয়ে কী করবে? মনের শান্তি থাকলে সব কিছুই ভালো লাগে। গত 2 দিন যাবৎ ইয়ামিনকে কল দিবে করেও দেয় না। তার অবহেলার কোনো মতোই মেনে নিতে পারছে না মারিয়া। প্রতিটি ক্ষণে ক্ষণে তার কথাই মনে পড়ে। মায়া লাগিয়ে দূরে সরে যাচ্ছে। মারিয়া ফোনটা তুলে ইয়ামিনের ফোনে কল দিবে করছে। নাম্বার টাচ করছে না। কয়েকবার হাত সরিয়ে এনেছে। প্রায় 15 থেকে 30 এরকম করার পর কাপা কাপা হাতে কল দিয়েছে। ফোনের রিং হচ্ছে আর মারিয়া বুকে ধুকবুক বেড়ে চলেছে। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করে। মারিয়া নীরব হয়ে বসে আছে, কথা বলছে না। অপর পাশ থেকে কথার আওয়াজ আসছে না। প্রায় কয়েক মিনিট এরকম থাকার পর ফুপিয়ে উঠে মারিয়া। নিজেকে আর সামলে রাখতে পারেনি। মারিয়া ফুপানোর আওয়াজ পেয়ে ইয়ামিন গভীর কণ্ঠে বলি ছাড়ে, কান্নার শব্দ শোনানোর জন্য কল দিয়েছ? মারিয়ার চোখে পানি মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলে, এরকম কেন করছেন ইয়ামিন? ভালোবাসা শেষ আমার প্রতি? আমি দুর্বল হয়ে পড়েছি সেই জন্য এরকম অবহেলা করছো? খানিকক্ষণ নীরব থেকে ইয়ামিন গম্ভীর কণ্ঠে বলে, আমার ভালোবাসা বিন্দু পরিমাণ খাচ্ছিল না, কিন্তু তোমার মতো মেয়ে আমার জীবনে দরকার নেই। তুমি তোমার রাস্তা দেখো, আমাকে এভাবে কল দিয়ে বিরক্ত করবে না আশা করি। ইয়ামিন ফোন কেটে দিতে চাইলে হস্তসুরে মারিয়া বলে, ইয়ামিন কাটবে না, আমার কথা শেষ হয়নি। কি ভুল করেছে আমি বলবে তো? ভুল শুধরানোর একটা সুযোগ কি আমার জন্য প্রাপ্য হয় না? বলো, একবার কি সুযোগ দেওয়া যায় না? সব ভুলের সুযোগ দিতে পারবো, কিন্তু বন্ধুত্ব নষ্ট করতে আসা ব্যক্তিকে আমি কখনো ক্ষমা করব না। মারিয়া তখনই বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়। ততক্ষণে রেগে কথা বলা যে এরকম পরিস্থিতিতে ফেলবে তা সে বুঝতে পারেনি। মারিয়া মাথার পিছনে জুড়ে গাঁটটা মেরে ভাঙা কণ্ঠে বলে ছাড়ে, প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার বন্ধুত্ব ভাঙার জন্য আমি এরকমভাবে বলিনি। তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যদি মাফ করতে না চাও, আমি রাতুল ভাইয়ের কাছে মাফ চাইবো। তাও তুমি দূরে সরে যেও না প্লিজ। এইবারের মতো মাফ করে দাও। মারিয়ার কথা একটা নরম হলো ইয়ামিন। ঠিক আছে, মাফ করলাম। কাল বাংলাদেশে ফিরছি, পরশু দেখা হবে। বলেই কল কেটে মুচকি হাসি ইয়ামিন। মারিয়া খুশিতে লাফিয়ে ওঠে। এতদিন পর সব ঠিক হয়েছে। ইয়ামিনের চিন্তায় নাওয়া খাওয়া সব ভুলেই বসেছে। চিন্তায় ফর্সা মুখশ্রী কালচে রং ধারণ করেছে। কাল পরশু দেখা হবে। এই 2 দিনে আগের রং ফিরিয়ে আনতে হবে। সচিবের উদ্দেশ্য ছাদ থেকে লাফিয়ে নেমে আসে। ইংরেজি ডিসেম্বর মাস চলছে, বাংলায় পৌষ মাস। কুয়াশায় অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে ঢাকা শহর। সাদা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। ঘন কুয়াশা আকাশ ঢাকা। সূর্যি মামা পালিয়েছে জগৎ ছেড়ে। গত 2 দিন যাবৎ সূর্যের দেখা মিলছে না ঢাকায়। এখন বেলা 12টা পেরিয়ে 1টা সুই করছে। দিনের অবস্থা দেখে মনে হচ্ছে সবে সকাল হয়েছে। এই শীতে কাঁপতে কাঁপতে রমনার বট্ট মুখে বসে রয়েছে আমিন। পরনে গ্রে রঙের হুডি, মুখ থেকে সারা শরীর ঢাকা। হাত দুটো বুকে ভাঁজ করে বসে আছে পথের দিকে তাকিয়ে, প্রিয়সীর অপেক্ষায়। কাল রাত 11টায় বাংলাদেশে ফিরেছে সবাই। বাংলাদেশে ফেরার খবর পেয়ে মারিয়া হাজারখানা কল ট্যাক্স ছুড়ে দিয়েছে। দেখা করার জন্য হাজারবার আকুতিও করেছে। মারিয়ার আকুতি ভরা কণ্ঠ শুনে না করার সাহস হয়নি। তাই তো এই হিমশীতল রমনার বট মুখে বসে রয়েছে। ঘন কুয়াশা, শীত আর বট গাছের হালকা বাতাস বারে বারে কাঁপিয়ে তুলছে ইয়ামিনকে। একটু পর পর নাক টেনে যাচ্ছে। কয়েক মিনিট ব্যবধানে ঠান্ডা লেগে গেছে। ইয়ামিন মাথা কাত করে নাক চেপে শ্বাস নিচ্ছে পথের দিকে তাকিয়ে। মারিয়া কাপা কাপা শরীর নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে আসছে, শরীর সম্পূর্ণ প্যাকেজিং করা মোটা কাপড়ের চাদরে। ইয়ামিন সেই দিকে তাকিয়ে মুচকি হেসে সাইড দিয়ে বসে। মারিয়া কাপা কাপা কণ্ঠে বলে, ওরে বাবা, কত শীত, আমি শেষ। ইয়ামিন ভুকুসকে তাকায়। সে কখন থেকে বসে আছে এই বাতাসের মধ্যে, আর এতক্ষণ পরে বসে ঢং করছে। তার উপর গরম জায়গায় বসেছে। ঠান্ডা পাথর জায়গায় বসে গরম করে দিয়েছে। গরম জায়গায় বসেও কাঁপাকাঁপি করছে। ইয়ামিন চোখ দুটা শুরু করে তাকিয়ে, কিন্তু মুখে ফুটে কিছু বলেনি। নির্বাক মারিয়ার মুখশ্রীতে তাকিয়ে আছে। এই মেয়েটাকে দেখার পর থেকে একদম ভদ্রসভ্য হয়ে গিয়েছে। যেই আমিন সারাদিন বাদরামি করতো, সেই আমিন এখন গুনে গুনে কথা বলে, শুধু একটা মেয়ের জন্য।
এত পরিবর্তন? ইয়ামিন মুচকি মুচকি হাসছে মারিয়ার মুখশ্রীতে তাকিয়ে। ইয়ামিনের মুচকি হাসির দিকে তাকিয়ে মারিয়া ভুনা চায়। ইয়ামিন মুখটা একটু কাছে নিয়ে আসে। ইয়ামিনের কাছে আসা দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলে মারিয়া। লজ্জা ভরা মুখের দিকে একটু ঝুঁকে ফু দেয়। গরম বাতাস মারিয়ার চোখ দুইটা বন্ধ করে ফেলে। লজ্জায় আষ্ট হয়ে গেছে মারিয়া। মারিয়ার লজ্জা ভরা মুখের দিকে তাকিয়ে দূরে সরে আসে। মাথা নিচু করে বসে আছে মারিয়া। মাথার ওড়না একটু সামনে টেনে নেয়। আসলে আমি রাতুল ভাইয়াকে বা আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি। ওই দিন রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি নিজেও জানি না। আমার কথা কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, আমি বুঝতে পারিনি আমার এই কথার ফলে আপনি এতটা কষ্ট পাবেন। মারিয়ার চিকন কণ্ঠে প্রতিটি কথা ইয়ামিন মনোযোগ দিয়ে শুনে। মুখের কোণে এক চিলতে বিজয়ের হাসি। মারিয়া নিচু হওয়া মুখের দিকে তাকিয়ে হাসিটা আটকে রেখে কুয়াশা আচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দৃঢ় সুরে বলে, আসলে কি জানো তো, তোমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে। সুখ দুঃখ আনন্দ অনুভূতি সকল কিছু প্রকাশ করার মতো মানুষ আমাদের আছে, এন্ড তোমারও আছে। দিন শেষে আমাদের সুন্দর একটা পরিবার আছে, কিন্তু রাতুল আর আমরা ছাড়া কেউ নেই। আই রিপিট, হি ইজ নো ওয়ান বাট আস। সে আমাদের বন্ধু না ভাই, তুমি জানো। আবরার পর্যন্ত তার এসবে কোনোদিনও বিরক্ত হয়নি। তার এসব মজার জন্য কত বড় বড় কাজ হাত থেকে চলে যায়, কত বড় বড় দুর্ঘটনা ঘটে। তারপরও আমরা তাকে কিছু বলি না, কারণ তার সকল কিছু ভাগ আমাদের সাথেই করবে। এই সমগ্র পৃথিবী আমরাই তার আপন। ইয়ামিন চুপ হয়ে যায়, আরো কিছু বলবে কিন্তু কথা গলায় আটকে গিয়েছে। মারিয়া ছলছল চোখে তাকিয়ে আছে। নিজের ভেতর অপরাধবোধ কাজ করছে। মাথা তুলে ছলছল নয়নে ইয়ামিনের মুখের দিকে তাকিয়ে নিম্ন সুরে বলে, তার পরিবার? ইয়ামিন একটা দীর্ঘশ্বাস ফেলে গলা খাকিয়ে বলে, তার পরিবার সন্ধান কেউ জানে না। আমরা সবাই অনেক খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান মিলেনি। রাতুলের বেড়ে ওঠা অনাথ আশ্রমে একটা অ্যাক্সিডেন্টে আঙ্কেল আন্টি দুজনেই মারা যায়। তারপর ইয়ামিনের কিছু চুপ থাকে। আর কিছু প্রশ্ন করে না এই ব্যাপারে। আর কিছু প্রশ্ন করলে উত্তর পাবে না। তুমি জানবে রাতুল আমার ভাই, আর এসব বিষয়ে কোনোদিন যেন তার কান পর্যন্ত পৌঁছে না যায়, সাবধান। মারিয়া মাথা নেড়ে কথা দেয়, কিছু বলবে না কাউকে। আর রাতুলকেও সে ভিন্ন চোখে দেখবে না। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন, রাতুল যদি তাকে আনায়ার মতো আম্মা ডাকে, তখন মনের কথা মনে রেখে দেয়। এইসব প্রসঙ্গে পাল্টিয়ে অন্য কথায় চলে যায়। আমার একটা কাজিন খুব সমস্যা আছে, গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনার জন্য। এখন পড়াশোনার পাশাপাশি কোনো জব খুঁজে যাচ্ছে। তোমাদের ওইখানে কি মেয়েদের কোনো কাজ হবে? কাল সকাল 10টায় উত্তরা 32 নাম্বার রোডে 83 নাম্বার ফ্ল্যাটে নিয়ে এসো, দেখবো নে। নিজেও জানি না কার বাড়ি, ঠিকানা দিয়ে দিলাম। মারিয়া আর কিছু বলে না। ইয়ামিন উঠে দাঁড়ায় সামনে ফুচকার দোকানের উদ্দেশ্যে হাঁটা ধরে। তারপর পিছু পিছু মারিয়াও আসে। দুপুর 2টা, চৌধুরী বাড়ি। আবরার ফিরছে কাল রাত 11টার দিকে। আমজাদ চৌধুরী এতদিন ভালো থাকলে এখন আর থাকবে না। যখন তখন প্রেশার হাই করে দিতে পারে বিশ্বাস নেই। নিঃশ্বাস আর হলো আবরার, দুইটাই আতঙ্ক। নিঃশ্বাস আটকে গেলে মানুষ মারা যায়, আবরার রেগে গেলে আমজাদ চৌধুরী বউ হারিয়ে যায়। এই ভয়টাই সে করে। চুন থেকে পান আলাদা হলে বউ নিখোঁজ, এই চিন্তায় গতকাল সারাটা রাত ঘুমাতে পারেনি আমজাদ চৌধুরী। আয়েশার সাথে কথা বলে বিদেশে একেবারে পাঠিয়ে দিবে ভাবছে, কিন্তু আয়েশা তো কথায় কানে নিচ্ছে না। উল্টো চোখ গরম করে তাকিয়ে থাকে। আমজাদ চৌধুরী হতাশ হয়ে টেবিলে চলে আসে। তার সামনে মাথা নিচু করে খাবার খাচ্ছে ভিকি, আর তার পাশেই ওয়াফি। ছেলেটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাদ। আনায়ের জন্য একটা মায়া দেখেছে ছেলেটার চোখে। তারও খুব পছন্দ ছেলেটাকে, একদম ভদ্র সভ্য নরম মেজাজের মানুষ। আনায়াকে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার বদমাস ছেলে সব উল্টোপাল্টা লাগিয়েছে। এখন না জানি আবরার বিয়ের কি নাটক করে সেই চিন্তায় আছে। আমজাদ সকলের দিকে দৃষ্টি ঘুরিয়ে রুমের দিকে চলে পা বাড়ায়। এইখানে থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে, যখন তখন কিছু একটা হয়ে যাবে। তার থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করা যাক। পিট পিট করে চোখ খুলে আবরার হাত বাড়িয়ে ফোনখানা হাতে নেয়। দুপুরে 2টা 15। কাল এসে ঘুম দিয়েছে, এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। চোখ খুলে ভালো করে তাকায়। তার বুকের উপর আনায়ার ঘাপটি মেরে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। আবরার সামনে থাকা এলোমেলো চুলগুলো পিছনে গুজে শব্দ করে চুমু খাই গালে। আনায়া একটু নড়ে চড়ে উঠে। আবরার পুনরায় আরেকটা গালে চুমু খায়। এইবার আনায়া পিট পিট করে তাকায়, কোটমোট করে তাকিয়ে আছে আবরার মুখের দিকে। আমার শান্তি কি আপনার সহ্য হয় না? আবরার দুষ্টু মার্কা হাসি নিয়ে বলে, না বেব, তোমাকে অশান্তিতে রাখার জন্য আরেকজন আনতে চাচ্ছি, চলো প্রক্রিয়া শুরু করি। আনায়া বলে, এই আপনার সমস্যা কি বলেন তো, যখন তখন শুরু হয়ে যায়। আবরার ঠোঁট দুটো এগিয়ে নিয়ে আসে। গরম শ্বাস আনায়ার মুখে আছড়ে পড়ে। আবরার মুখটা কাছে নিয়ে ফিস করে বলে, ইউ আর সো হট বেব, দেখলে ইন্টিমেট করতে মন চায়, কি করবো বলো? আবরার এক কথায় আনায়া অন্য পাশে ফিরতে নিলেই আবরার বলিষ্ঠ হাতে শক্ত করে চেপে ধরে বুকের সাথে মাথা উঁচু করে ঠোঁটে ঠোঁট ডুবাই দেয়। প্রায় 5 মিনিট পর ঠোঁট ছেড়ে মুছে নিয়ে এগোতে যাবে, তার আগে আনায়া ছলছল তোকে তাকায়। এখন দুপুর, আমি কিছু খাইনি, অনেক ক্ষুধার্ত আমি, প্লিজ ছেড়ে দেন একটু। আবরার বলে, আমিও তো ক্ষুধার্ত, ক্ষুধা তো মানুষকে আহার করিলে সওয়াব হয় শোনা। আনায়া শব্দ করে কান্না করে দেয়। আবরার সেদিকে তাকিয়ে বাঁকা হাসে। কাঁদো শোনা, তোমার কান্না শুনলেও ফিল বাড়বে, বাট অজ্ঞান হওয়া যা। আবরার কথা শেষ করতে পারেনি, তার আগে আমজাদের কণ্ঠস্বর ভেসে আসে। এই অসময়ে বাপের কণ্ঠস্বর পেয়ে দাঁতে দাঁত চেপে ধরে বসে। হালার বাপ, নিজে তো একটা বাচ্চা থেকে বেশি জন্ম দিতে পারেনি, আমাকেও সময় দিচ্ছে না। তার থেকে যদি বেশি হয়ে যায়, সেই হিংসা জলে উপরে মরে যাচ্ছে। আবরার ধীরে সুষ্টে উঠে, নাক ফুলে উঠেছে প্রতিটি শ্বাসের সঙ্গে সঙ্গে।
মুখে বিরক্তিকর চাপ ফুটে উঠেছে। কয়েকবার মুখ দিয়ে উচ্চারণ করে টি শার্ট গায়ে জড়িয়ে এগিয়ে যায় দরজার কাছে। আবরারের এরকম মুখের অঙ্গিভঙ্গি দেখে হেসে লুটুপুটি খাচ্ছে আনায়া। মনের ভেতর আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী আগমনটা ছিল আনায়ার জন্য ফেরেশতার মতো। তাকে খুব বাচ্চা বানিয়েছে। আনায়া হাসতে হাসতে আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আবরার নাক ফুলিয়ে গম্ভীর মুখে দরজা খুলে দেয়। আমজাদের গরু গম্ভীর মুখটা দেখে মাথা ফেটে পড়ছে রাগে। যখন তখন ডিস্টার্ব করতে চলে আসে, একটু প্রাইভেসি পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করে না। আমি কি তাকে কখনো বিরক্ত করতে যাই নাকি বাধা দেই নিজের বইয়ের মায়ের কাছে যাওয়ার? আবরার মনের কথা মনে চেপে রেখে কপাল কুঁচকে তাকায় বাপের দিকে। আমজাদ চৌধুরীর ছেলে তাকানো দেখে দীর্ঘশ্বাস ফেলে, নিচে আসো, কথা আছে। এখানে বলো, নিচে যাওয়ার সময় নেই। আমজাদ ভুক কুঁচকে তাকায় ছেলের পানে। দেখে তো মনে হচ্ছে না কাজ করছো বা কোথায় যাবে, এরকম মনে হচ্ছে না, তাহলে নিচে যেতে প্রবলেম কোথায়? আবরার বাপের কথায় ভীষণ বিরক্ত হয়। বাবা ছেলের মধ্যে একটা লিমিট থাকে। আমজাদ সেটুকু ভুলে বসেছে। বিবাহিত একটা ছেলেকে কাজের কথা জিজ্ঞেস করছে। আরে বাবা, বউকে আদর করার থেকে বড় কাজ কি আর কিছু আছে এই জগতে? নেই। বউকে আদর করা হলো মহৎ কাজ। আবরার মনের কথা মনে চেপে গম্ভীর কণ্ঠে বলে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছি, এখন যাও, পরে আসছি। ছেলের কথায় কপাল একটা ভাঁজ পড়েছে। চোখ দুইটা শুরু করে জিজ্ঞেস করেই বসে, কি কাজ? হাডুডু খেলছি। খেলবা? যত সব। তুমি যখন রুমে তোমার বইয়ের সাথে একান্ত সময় কাটা, আমি কি কখন ডিস্টার্ব করি না তো? হ্যাঁ, তাহলে তুমি কেন বারে বারে বিরক্ত করতে চলে আসো? হিংসা হয়? আমজাদ বোকা বনে গেল। কি বলছে এই ছেলে? পাগল হয়ে গেল নাকি? তার মতো ভালো ভদ্র একজন ব্যক্তির ঘরে এরকম ছেলে দিতে একটু কষ্ট হলো না আল্লাহর? আমজাদ বড় বড় পা ফেলে নিচে চলে আসে। জল শক্ত করে রেখেছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যখন তখন অজ্ঞান হয়ে যেতে পারে। আমজাদের মতে ওর উপর থেকে সোজা রান্নাঘরে আয়শার কাছে চলে আসে। আয়শা রান্নার কাজে ব্যস্ত। আমজাদ পরিস্থিতি টের পায়নি। আমজাদ পিছনে দাঁড়িয়ে গলা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলে, সত্যি করে বলো তো আয়শা, এই ছেলে কার? আমার ছেলে এরকম হতে পারে না। আমার মতো সহজ সরল ভদ্র ব্যক্তির ঘরে এরকম ছেলে হতে পারে না। তুমি সত্যি বলছো? কোথায় থেকে পাল্টে নিয়ে এসেছ? সত্যি বললে মাফ করে দেব। আয়শা বেগম স্বামীর এরকম কথায় কটমট চোখে তাকাই। রান্নাঘরে আগুনের তাপে অবস্থা খারাপ, তার উপরে লোকের এরকম আজগবি কথা। দীপ্তি পাশে দাঁড়িয়েছিল, আমজাদের কথায় মিটমিট করে হাসছে। আয়শা এবার দীপ্তির দিকে তাকিয়ে কটমট কণ্ঠে বলে, কেন, তোমার প্রেম প্রীতি ধরে ফেলেছে? আমজাদ চৌধুরী হতাশ হয়ে আয়শার দিকে তাকায়। মা ছেলে আট ভেদে লেগেছে তার পিছনে। এসেই শুরু করে দিয়েছে, কখন জানি বুকে হাত দিয়ে বসে পড়ে, তার ঠিক নেই। আমজাদ বড় বড় পা ফেলে চলে যায়। ছেলের থেকে দূরে থাকতে হবে এখন থেকে। বিদেশে যতদিন একেবারে পাঠাতে পারছে না, ততদিন ছেলের সাথে আকবারে কথা বলবে না। যত তাড়াতাড়ি সম্ভব আবরারকে বিদেশে পাঠাতে হবে। আমজাদ বড় বড় পা ফেলে উপরে চলে আসে। মাথাতে পানি দিতে হবে। প্রেশারটা বেড়েছে একটু। রাগে ফুসতে ফুসতে গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। আনায়া ঘাপটি মেরে ওয়াশরুমে বসে রয়েছে। কয়েকবার ডেকেছে, আসছে আসছে বলে 1 ঘন্টা হয়ে গিয়েছে। ইতিমধ্যে তার বের হওয়ার কোনো নাম নেই। এসবের জন্য দায়ী একমাত্র তার বাপ আমজাদ। এই লোকটার একটা বিহিত না করা পর্যন্ত তার শান্তি হবে না। আবরার বড় বড় পা ফেলে ওয়াশরুমের দরজার পরপর কয়েকটা লাথি মারে। দরজা খোল, নয়তো ভেঙে ফেলবো। কতক্ষণ বসে থাকবে শোনা? বের হবা না? তখন কে বাঁচাবে? হাসপাতালে ভর্তি কথা মন। বাকি কথা শেষ করার আগে আনায়ার দরজা খুলে বের হয়ে আসে। সদ্য গোসল করে আনায়ার শ্যামলা মুখটা যেন বেশি সিগ্ধ লাগছে। সরু গোলাপি ঠুটি থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আবরার সেই দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে পাজা খুলে তুলে দেয়। আনায়া বলে, আরে আজব তো, ছাড়ুন, মাত্র গোসল করেছি আমি। আবরার বলে, আবার করবে? কথাটা বলে খাটের উপর ছুঁড়ে মারে। আনায়া বলে, মাগো। আনায়া কোমরে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে। আবরার সেই দিকে তোয়াক্কা না করে আধার দুটা ডুবিয়ে দেয়। কয়েক মিনিট রাজত্ব করে মুখ তুলে তাকায়। আনায়া বড় বড় নিঃশ্বাস ফেলে ওই স্পষ্ট সুরে বলল, এখন না প্লিজ। আবরার বলে, এখনই? আমার অবাধ্য হলে এই পরিমাণ খুব খারাপ হবে। আবরার গলায় মুখ গুজে দেয়, অজস্র চুমু দিতে থাকে। আবরারের বলিষ্ঠ হাত সারা দেহে বিচরণ করছে। বলিষ্ঠ হাতের স্পর্শ বারে কেঁপে ওঠে আনায়া। আবরারে এমন উন্মাদনা সহ্য করতে না পেরে কেঁদে ওঠে। আবরার বলে, কাঁদো শোনা, কাঁদলেও ফিল আসবে, কিন্তু অজ্ঞান বা চুপ করে থেকো না। প্রতিবন্ধীর মতো চুপচাপ দাঁত কামড়ে সহ্য করে তো ফিল পাই না, একটু কাঁদো, আমারও ফিল বাড়বে। আনায়া ডেব ডেব করে তাকিয়ে আছে। জানে কাঁদলেও লাভ হবে না, সে তার মতোই কাজ করবে। আবরারের স্পর্শে সেও রেসপন্স করে। দুনিয়া কিয়ামত হয়ে গেলেও ছাড়বে না। এর থেকে ভালো সঙ্গ দেওয়া। আবরার প্রিয়সীর রেসপন্স পেয়ে আবার উন্মাদ হয়ে ওঠে। আনায়ার ছোট দেহটা নিজের ভালোবাসায় মুড়িয়ে দিচ্ছে। প্রতিটি স্পর্শে ভালোবাসার প্রকাশ পাচ্ছে। যত্ন করে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় প্রতিটি অঙ্গে। প্রিয়জনের স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করছে আনায়া। চোখের কর্নির বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। শীতের ভর দুপুরে দুইজনে কুপুত কুপুতি নির্মিলন হলো।